খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতীক ও আইপ্যাকের আরও এক কর্মীকে কেন জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে ইডি? ভোটমুখী বঙ্গে মোদির ঢালাও উপহার, আগামী সপ্তাহে রাজ্যে প্রধানমন্ত্রী। ভারতের কপালে চিন্তার ভাঁজ, বদলে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সমীকরণ। ক্ষমতার অপব্যবহার, তল্লাশির মাঝেই নথি সরানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, হাইকোর্টে মামলা ইডির। অসামাজিক লোকজন অসভ্যতা করার চেষ্টা করেছিল, রাত ৩টায় ফোন করে মদনকে কি বলছেন দেবলীনা। আসছি বিস্তারিত খবরে। বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে কি থামবে এনফোর্সমেন্ট ডিরেক্টর, নাকি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনকে তলব করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? এই প্রশ্নে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা ছড়ালো রাজ্য রাজনীতিতে। লক্ষ্মীবার সকালে কয়লাকাণ্ডের তদন্তে ইডির দুটি টিম একযোগে প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের আইপ্যাক অফিসে হানা দেয়। খবর ছড়াতে প্রথমে সেখানে পৌঁছান কলকাতার নগরপাল মনোজ ভার্মা। তার মিনিট পাঁচেকের মধ্যেই ঘটনাস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৩টি নতুন ট্রেনের সূচনা করতে চলেছেন। এর মধ্যে অন্যতম আকর্ষণ দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। রেল সূত্রে জানা গেছে, এই ১৩টির মধ্যে 10টি ট্রেনের সূচনা হবে ভোটমুখী পশ্চিমবঙ্গে এবং বাকি 3টি চালু হবে অসম থেকে, যেখানে শীঘ্রই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 17ই জানুয়ারি প্রধানমন্ত্রী হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন। একই দিনে মালদা থেকে 6টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা করবেন তিনি। মালদায় একটি জনসভাতেও ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরের দিন অর্থাৎ 18ই জানুয়ারি অসম থেকে 2টি অমৃত ভারত ট্রেন এবং পশ্চিমবঙ্গ থেকে আরও 3টি অমৃত ভারত ট্রেনের সূচনা করার কর্মসূচি রয়েছে তাঁর। শেখ হাসিনার সরকার পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বিদেশ নীতিতে বড়সড় রদবদল লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সাথে ঢাকায় ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন ভূ রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। দীর্ঘ 1 দশক পর ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল শুরু এবং পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আগ্রহ দুই দেশের উষ্ণ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া সম্প্রতি পাকিস্তানের কার্গো জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করায় বাণিজ্যেও নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত বেশ উদ্বিগ্ন। দিল্লির আশঙ্কা, পাকিস্তান পুনরায় বাংলাদেশের উপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। প্রতিরক্ষা ক্ষেত্রে সামরিক সরঞ্জাম কেনাবেচা এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর বৃদ্ধি পাওয়ায় সীমান্ত নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ভারত। বিশ্লেষকদের মতে আগামী কয়েক মাস বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর গতি প্রকৃতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপাতত ভারতের জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করাই হবে প্রধান চ্যালেঞ্জ। ক্ষমতার অপব্যবহার, তল্লাশির মাঝে নথি সরানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, হাইকোর্টের মামলা ইডির। আইপিএস এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টর। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ যে সাংবিধানিক পদের অপব্যবহার করে তল্লাশির সময় গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল তথ্য প্রমাণ সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করতে গিয়ে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে ইডি। আদালত সেই আবেদন গ্রহণ করেছে। জানা গেছে যে আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। ঘটনার সূত্রপাত এদিন সকালে দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে আইপিএস এর কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আর ঠিক তারপরেই ঘটে এক নজিরবিহীন ঘটনা। ইডি আধিকারিকরা যখন প্রতীক জৈনের বাড়ির ভেতরে নথিপত্র খতিয়ে দেখছেন, ঠিক সেই সময় আচমকাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। তড়িঘড়ি করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন তিনি। রাজনৈতিক
মহলের মতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর সরাসরি ঘটনাস্থলে পৌঁছানোর ঘটনা এই রাজ্যে আগে কখনো দেখা যায়নি। প্রায় 15 মিনিট ধরে প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। ঢোকার সময় তার হাতে কিছুই ছিল না, কিন্তু বেরোনোর সময় তার হাতে দেখা যায় একটি সবুজ ফাইল। বাড়ি থেকে বেরোনোর পর মুখ্যমন্ত্রী স্পষ্টই ক্ষুব্ধ ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন যে ইডি আসলে তার দলের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে চাইছিল। মমতার দাবি যে প্রতীক জৈন দলের আইটি এবং পরিকল্পনার সঙ্গে যুক্ত। তার বাড়ি থেকে হার্ড ডিস্ক, প্রার্থীদের তালিকা, দলের কৌশল এবং স্ট্র্যাটেজি সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের পেছনে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পাল্টা ব্যাখ্যা দেয় ইডি। কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন সূত্র মারফত জানানো হয় যে সম্পূর্ণ তথ্য প্রমাণের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। ইডির দাবি যে এটি বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার তদন্ত। সেই মামলায় পশ্চিমবঙ্গে 6টি এবং দিল্লির 4টি জায়গা মিলিয়ে মোট 10টি স্থানে তল্লাশি চলছিল। ইডির অভিযোগ অনুসারে তল্লাশির সময় সাংবিধানিক পদের প্রভাব খাটিয়ে 2টি জায়গা থেকে গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল তথ্য প্রমাণ জোর করে সরিয়ে নেওয়া হয়েছে। সেই কারণেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিতে হয়। এই ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত বিবৃতি প্রকাশ করে ইডি। সেখানে বলা হয়েছে যে আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের অধীনে বেআইনি কয়লা পাচার মামলায় এই তল্লাশি চলছিল। বিবৃতিতে ইডি দাবি করেছেন যে অনুপ মাঝি নামের এক ব্যক্তি এই কয়লা পাচার চক্র চালাতেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে কয়লা চুরি করে বেআইনিভাবে সেগুলি বাইরে পাঠানো হতো। ইডির বক্তব্য অনুযায়ী তল্লাশি শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু সেই সময় হঠাৎ করে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে সেখানে উপস্থিত হন। তারপর জোর করে নথি এবং ডিজিটাল তথ্য প্রমাণ নিয়ে চলে যান। এই ঘটনার জেরে রাজ্য এবং কেন্দ্রের সংঘাত আরও তীব্র হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। আদালতের রায় কোন দিকে যায় এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক শিবির। অসামাজিক লোকজন অসভ্যতা করার চেষ্টা করছিল। রাত 3টার সময় ফোন করে মদনকে কি বলেছেন দেবলীনা? দাম্পত্য কলহের জের 78টি ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন গায়িকা অভিনেত্রী দেবলীনা নন্দী। কাঠগড়ায় স্বামী প্রবাহ নন্দী ও শ্বশুর বাড়ির লোকজন। আর তারপর থেকে উত্তাল হয়েছে সমাজ মাধ্যম। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন গায়িকা। আর তাঁকে দেখতে গিয়েছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। দেবলীনা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি যারা তাকে নিয়ে ট্রোল করছে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। কামারহাটির বিধায়ক জানিয়েছেন দেবলীনা তাঁর পূর্ব পরিচিত। এর আগে গায়িকা সমস্যায় পড়েছিলেন, সেই সময় মদন মিত্রকে ফোন করেছিলেন তিনি। তৃণমূল বিধায়ক একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই মেয়েটিকে আমি চিনি। কয়েকদিন আগে বনগাঁয় গিয়েছিল অনুষ্ঠান করতে। তখন খুব সিরিয়াস প্রবলেম হয়। কিছু অসামাজিক লোকজন অসভ্যতা করার চেষ্টা করেছিল। রাত 3টায় আমাকে ফোন করে, যাক সেটা মিটে গেছে। এই মেলে এমপিরা সাহায্য করে। বিধায়ক এও জানিয়েছেন যে চিকিৎসক তাঁকে দেখেন, সেই একই ডাক্তার দেখছেন অতনুকে। তিনি বলেন, অতনু পাল আমারও ডাক্তার, সেই ওকে দেখছে। মেন্টাল চাপ নিতে বারণ করেছে, খুব বেশি মোবাইল ঘাঁটতে বারণ করেছে। গান হয়তো গেয়ে দিতে পারবে, কিন্তু মানসিক উন্নতিটা দরকার। চিকিৎসার ব্যাপারে কথা হয়েছে। আমি ওকে বলেছি সুস্থ হয়ে কামারহাটিতে আগে অনুষ্ঠান করতে। দেবলীনা ঘুমের ওষুধ খাওয়ার পর প্রচুর মানুষ যেমন তার পাশে দাঁড়িয়েছেন, তেমনই কিছু মানুষের ট্রোলের শিকার হচ্ছেন তিনি। বারবার প্রশ্ন উঠছে দেবলীনার এতগুলি ঘুমের ওষুধ খাওয়া নিয়ে। এই নিয়ে কড়া জবাব দিলেন মদন। বললেন, কিছু যদি ট্রোলিংয়ের লোকজন না থাকতো, এত বড় পৃথিবী কিছু জন্তু থাকবে না। আমায় নিয়ে করলে খুশি হতো টিআরপি। আমি ট্রোলিংয়ের উপরই দাঁড়িয়ে। মদন মিত্র সাবজেক্ট অফ ট্রোলিং। যত করবে তত মানুষ কাছে গ্রহণযোগ্যতা বাড়বে।